আরেকবার স্বাগত ৭১ গোল টেবিলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ রিয়াজ বিন মাহমুদ। তেলের দাম, গ্যাসের দাম, ইন্টারন্যাশনাল কারেন্সি সিনারিও কি অবস্থা আপনার কাছে? সালাম ভাই যেটা বললেন, আসলে মামুন ভাইও এর আগে বললেন যে আমার মনে হয় যে আমরা ৩ মাস যে রাজনৈতিক অস্থিরতা ছিল প্রথম ৩ মাস এই বছরের, তারপরে কেবল কিন্তু ব্যবসাটা আমরা চেষ্টা করছি সার্ভাইভ করার। তো সেইখানে যদি আপনার আবার আমাদের প্রোডাকশন কস্ট কিন্তু আলটিমেটলি বেড়ে গেল, এবং গ্যাসের দাম এবং ইলেকট্রিসিটির দাম, এবং গ্যাস কিন্তু যে খুব বেশি পাওয়া যায় তাও কিন্তু না। সালাম ভাই কিন্তু বলেছেন এর আগে যে একেবারেই কানেকশন বন্ধ ছিল, এবং নতুন কানেকশন অল্প কিছু দেওয়া হলেও যেটা ট্রান্সফার এবং লোড বৃদ্ধি, অর্থাৎ একটু ক্যাপাসিটি বৃদ্ধি করা, কেউ হয়তো আপনার এক্সপেনশন করেছে সেটার জন্য একটু আপনার লোড বৃদ্ধি করা, সেই জিনিসগুলো কিন্তু অনেক দিন ঝুলিয়ে রাখা হয়েছে এবং অনেক দিন দেরিতে সেই কানেকশনগুলি এখনো পুরোপুরি দেওয়া হয়নি। তো তার জন্য কিন্তু আসলে বিনিয়োগ আপনার হচ্ছেই কম, এটাই কিন্তু বাস্তবতা। এবং তার সাথে সাথে যদি আপনি গ্যাস এবং ইলেকট্রিসিটির দাম বাড়িয়ে দেন, তখন কিন্তু আপনার প্রোডাকশন কস্ট আবার বেড়ে যাচ্ছে। এবং সেই অনুযায়ী আমরা যেহেতু আরএমজি সেক্টর নিয়ে কথা বলছি, বা আমি বলবো স্পেশালি বিজিএমই থেকে, তো সেখানে কিন্তু আমাদের প্রাইস কিন্তু বাড়েনি, বরঞ্চ প্রাইস কমে গেছে। তো সেই ক্ষেত্রে আমার প্রোডাকশন কস্ট বাড়ছে আর এদিকে আমার প্রাইস কমছে। আমি কিন্তু একটা মানে অসামঞ্জস্য জায়গায় চলে আসছে, এবং এতে কিন্তু আপনার শুধু মাঝারি এবং ছোট কারখানা না, বড় কারখানাও কতদিন টিকে থাকতে পারবে এইরকম ভর্তুকি দিয়ে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কারেন্সি ডিভ্যালুয়েশন, আমরা যেন আপনার ইউরো যখন ডিভ্যালুয়েট করলো, আমরা একটা বিশাল কিন্তু লসের মধ্যে পড়েছি। এবং কম্পিটিটিভ কান্ট্রি দুই একজনের কথা না বললেই না, আপনার ইন্ডিয়া বা পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম প্রত্যেকের কিন্তু কারেন্সি ডিভ্যালুয়েশন হয়েছে, এবং স্পেশালি ইন্ডিয়া এবং চায়নারও যে ডিভ্যালুয়েশন হয়েছে এখন, এবং তারা কিন্তু প্রত্যেকেই আরএমজি সেক্টরে আমাদের চেয়ে অনেক বেশি আগানো। ফ্যাশন রিলেটেড ইস্যু বলেন, কটন গ্রোয়িং কান্ট্রি হিসেবে ইন্ডিয়া অনেক বেশি আগানো, তাদের উইভিং, তাদের স্পিনিং, তাদের যে ফেব্রিকের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে ফ্যাক্টরিগুলি আছে, এবং গভর্নমেন্ট থেকে যে সাপোর্টগুলি দেওয়া হচ্ছে, আমাদের সরকারও কিছু কিছু প্রণোদনা দিচ্ছেন, নতুন মার্কেট এই সমস্ত প্রণোদনা। বাট তারপরে যদি এই আপনার গ্যাস এবং ইলেকট্রিসিটি ইউটিলিটি বিলের দামগুলি বাড়ানো হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বিনিয়োগ ব্যাহত হবে নিঃসন্দেহে। এবং বিনিয়োগ ব্যাহত হলে শিল্প কারখানা যদি বন্ধ হয়, এটা কিন্তু আপনার আমাদের যে শ্রমিক আছে, আমাদের শ্রমিকরাও কিন্তু বেকার হবে। এটা কিন্তু আলটিমেটলি একটা আপনার সোশিও ইকোনমিকে একটা ইয়েতে এসে কিন্তু একটা ইমব্যালেন্স পরিস্থিতির তৈরি করবে। তো সেই জায়গাটাতে আমরা মনে করি যে গ্যাস এবং ইলেকট্রিসিটির, গ্যাসের এটা আমরা শুনছি যে গ্যাসের বিকল্প ব্যবস্থা করতে হবে, সেটা বিকল্প ব্যবস্থা করার জন্য যে মানে স্টেপগুলি নেওয়া উচিত, সেগুলি গভর্নমেন্টের নিয়ে আমাদেরকে যদি আগে থেকেই ব্রিফ করা হয় যে না এত সাল পর্যন্ত গ্যাস আছে বা এরপরে অন্য পদ্ধতিতে যেতে হবে, তারপরে আপনার এখনো আপনার বাড়িতে যে গ্যাস কানেকশন দেওয়া হচ্ছে, আমি মনে করি সেটার কোনো প্রয়োজনই নাই। বাড়িতে আমরা সকলেই সিলিন্ডার গ্যাস ইউজ করতে পারি, এবং তাতে কিন্তু আমাদের আপনার ইয়েও অনেক কমে আসবে, আপনার কি বলে খরচও অনেক কমে আসবে। তো সেই জায়গাগুলিকে অ্যাড্রেস না করে, বলছেও তাই এবার যে বাড়ানো, কিন্তু কানেকশন তো হচ্ছে, আবার দেখা যাচ্ছে এখনো বড় বড় অ্যাপার্টমেন্ট আপনি দেখবেন যে নতুন কানেকশন হচ্ছে। তো সেই জায়গাগুলি কথার সাথে কাজের মিলটা থাকা প্রয়োজন আছে। আর আপনার স্পেশালি ইলেকট্রিসিটির যে দামটা বাড়ানো হলো, যেটা আমরা শুনলাম একটু আগে যে মামুন ভাই বললেন, সালাম ভাইও বলেছেন যে ন্যাশনাল গ্রিডে কিন্তু আপনার নতুন পাওয়ার অ্যাড হয়েছে, কিন্তু সেটা কিন্তু ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা, সেই জিনিসটা কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। তো আপনার অ্যাড হওয়ার সাথে সাথে যদি ডিস্ট্রিবিউশনটা প্রপারলি না হয়, এখনো কিন্তু আমাদের কারখানা আপনার সাভার, আশুলিয়া, গাজীপুরে আমাদের কিন্তু এখনো প্রায় 5 থেকে 6 ঘন্টা আমাদের এখনো লোডশেডিং থাকে, এবং সেই ডিজেলেই কিন্তু আপনার ফ্যাক্টরিগুলি চালাতে হয়। আর আরেকটা জিনিস একটু শিল্পের বাইরে হলেও বলি, আমরা সকলেই ঢাকা শহরে বসবাস করি, এবং যে ট্রাফিক জ্যাম, এবং তার একটা প্রধান কারণ হলো সিএনজি চালিত যে প্রাইভেট গাড়িগুলি যেগুলি চলতে দেওয়া হয়েছে, সিএনজির যে দাম এবং আপনার পেট্রোল বা অকটেনের যে দাম, এটা একটা মানে অসামঞ্জস্যপূর্ণ একটা ব্যাপার। এবং আপনি যদি দেখেন পার্শ্ববর্তী দেশ ভারতেও আপনার শুধু পাবলিক ট্রান্সপোর্ট যেগুলি, অর্থাৎ বাস বা এই ধরনের জিনিসে শুধু সিএনজি ইউজ করা যায়। তো পাবলিক ট্রান্সপোর্টে আমরা যদি দেই এবং প্রাইভেট ট্রান্সপোর্টে যদি বন্ধ রাখি, বা যদি দিতেও হয় সেটাকে যদি আপনি গ্যাস দাম বাড়িয়ে দেন, তাহলেও কিন্তু একটা মানে পর্যায়ে আসে। আমরা একেবারে শহরের এক জায়গা থেকে এক জায়গাতে মুভি করতে পারি না, ফ্যাক্টরি থেকে আসতে পারি না। সেটা সেই প্রসঙ্গে আমি যাব না, কে সিএনজি করছেন, কিন্তু এই সুযোগটাই আমার মনে হয় যে থাকা উচিত না, এবং যেই লম্বা লাইন হয় সিএনজির। আরেকটা জিনিস হলো, এইদিকে আমরা বলছি যে গ্যাসের সংকট, ওদিকে আমি আপনার প্রাইভেট গাড়িতে গ্যাস দিয়ে আমার এটাকে আমি গ্যাসের ইয়ে করছি। তো সেই জিনিসটাও কিন্তু আমার মনে হয় যে আমরা যে আলাপটা করছি যে
কথার সাথে কাজের মিলটা খুব প্রয়োজন, সামঞ্জস্যটা প্রয়োজন, কোঅর্ডিনেশনের। ধন্যবাদ আপনাকে। আহসান মনসুর। অনেকগুলো ইস্যু এসেছে, জানি না সময় পাবো কিনা। যে আমি যদি আপনার জন্য 5 মিনিট বরাদ্দ। আচ্ছা, আমি যদি প্রথমে এক্সচেঞ্জের থেকে শুরু করি, যে আমাদের কম্পিটিটিভনেসের ব্যাপারটা, এটা একটা সিরিয়াস ব্যাপার। এটা আমি গত 1 বছর ধরেই বলছি, লেখালেখিতেও বলছি, বিভিন্নভাবে পলিসি মহলেকেও বলছি, বাংলাদেশ ব্যাংকে তো অবশ্যই। ইটস এ ডিফিকাল্ট ইস্যু অলসো, কারণ আমরা এমন একটা সিচুয়েশনে আছি যে আমাদের কিন্তু এখন $3.5 বিলিয়ন ব্যাংক, বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রতি বছর কিনছে, গত বছরও কিনেছে $5.3 বিলিয়ন। তো রিজার্ভ, তো এই যে এত কেনার পরেও আমরা কিন্তু মানে ডেপ্রিসিয়েট করাতে পারছি না কারেন্সিটাকে। এবং এটা একটা টেকনিক্যাল ইস্যু, যেটা আমাদের আরো একটু ভালোভাবে বুঝতে হবে, যে বাংলাদেশে কারণের মধ্যে যেটা আমি মনে করি যে এখন প্রচুর পরিমাণের ডলার আসছে বিভিন্ন খাত থেকে, যেটাকে আমরা অনেকটা বলি ক্যারি ট্রেডের মতো হয়ে গেছে। আমাদের ইন্টারেস্টের ডিফারেন্সিয়াল ওয়ার্ল্ডের সাথে এত বেশি হওয়াতে বাংলাদেশে হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি ঢুকে যাচ্ছে ফর বিভিন্ন এনগেজমেন্ট ইন বিভিন্ন সেক্টরে। ফলে যেটা হয়েছে, গত বছরে যদি আমরা দেখি ব্যালেন্স অফ পেমেন্টে $5.2 বিলিয়ন হচ্ছে সারপ্লাস ইন অ্যান অ্যাকাউন্ট যেটা কেউ শুনেও নাই, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস $5.2 বিলিয়ন, যেটা 2 বছর আগে ছিল, গত বছর ছিল $3 বিলিয়ন, তার আগের বছর ছিল $1 বিলিয়ন, তার আগের বছর নেগেটিভ। এটা কি করে $5.5 বিলিয়ন হয়ে গেল? আমাদের এত টাকা আমরা কোথা থেকে পাচ্ছি? টাকা আসছে বাইরে থেকে। কেন আসছে? মূল কারণ হচ্ছে, ইফ ইউ হ্যাভ এ গ্যারান্টিড এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি অ্যান্ড ইফ ইউ হ্যাভ ইন্টারেস্ট ডিফারেন্সিয়াল অফ সাচ এ হাই, টাকা আসবে। তাহলে কি করতে হবে? এটাও আমি সরকারকে বলছি, এবং সরকার একটু একটু করে হলেও মনে হয় অনুধাবন করতেছে, ইট ইজ নট সাস্টেনেবল। আমরা যদি আমাদের সঞ্চয়পত্রের হার, ইট ইজ নট দ্য অ্যাবসলিউট লেভেল, ইট ইজ দ্য রিলেটিভ লেভেল দ্যাট ম্যাটার্স। অর্থাৎ আমি যখন ব্যাংকের সুদের হার, যখন ডিপোজিটের হার যখন 10% ছিল, সরকার ছিল 11-12%, ফাইন। এখন সরকার ব্যাংকের সুদ হার কমে গেছে 7%-এ। আমি যদি এখন 8%, 10 বা 11% রাখি, এটা কিন্তু স্টিল স্প্রেড ইজ হাই। এখনো প্রতি মাসে সরকার এনএসডি সার্টিফিকেট কিনছে $2.5 বিলিয়ন, $2,500 কোটি টাকা। $2,500 কোটি টাকা যদি প্রতি মাসে কিনে, তাহলে বছর শেষে যে $30,000 কোটি টাকা বেশি হয়ে যাবে। তাদের ব্যাংক বোরিং আর করতে হবে না, ট্রেজারি বিল মার্কেট ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে। Bangladesh financial sector will be in a serious dire. I would say, instead of developing the bond market, it will be destroying the bond market. So we need to do something about our NSS. We need to make it free of political intervention. It's a financial instrument. It should be treated as a financial market determining instrument, not an instrument for giving subsidy to the rich. I can tell you, 90% of the NSS instruments is held by 10% of the people, যাদের অ্যাসেট হলো $1 কোটি টাকার, এবং সাম ইনস্টিটিউশনস, অলসো ইনস্টিটিউশন, বাট $1 কোটি টাকার বেশি, যারা ওয়েলদি পারসন, তাদেরই হোল্ডিং এটা বেশি, এবং তারাই পাচ্ছে 90% অফ দ্য ইন্টারেস্ট। তো হোয়াট ননসেন্স আওয়ার সাম অফ দ্য মিনিস্টার্স আর আর্গুইং ফর, যে এখানে দরিদ্রদের, অমুকদের, বিধবাদের, অমুকদের রিটায়ার্ড পারসনের তাদেরকে সরাসরি দিয়ে দেওয়া হোক, কিন্তু এটা এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে যেন দেওয়ার চেষ্টা না করা হয়। কাজে আমি বলবো, এটাকে সামগ্রিকভাবে দেখতে হবে। এটা বললে হবে না এক্সচেঞ্জ রেটকে আমি কালকে ডেপ্রিসিয়েট করবো, আমি কত ডলার কিনবো, আমি কি $10 বিলিয়ন কিনবো? $10 বিলিয়ন কিনলে পরে আমি ওই টাকাটা কি করবো? আমি বাংলাদেশ ব্যাংক 0.5% ইন্টারেস্টে, আর আমি ছাড়ছি বাজারে 10% ইন্টারেস্টে। এটা তো হিউজ লস মেকিং হবে বাংলাদেশ ব্যাংকের জন্য। এটা সম্ভব না। বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কি হবে, স্টেরিলাইজেশন কি হবে, এই জিনিসগুলোকে হলিস্টিক ওয়েতে দেখতে হবে। আমরা চাইলে পরেও ডেপ্রিসিয়েশনটাকে করাতে পারবো না, এটাকে ইঞ্জিনিয়ার করতে হবে ইন এ কমপ্লেক্স ওয়েতে। এটা আমি শুধু বললাম, আর ডিজাইনিং করতে হবে এখানে। বাংলাদেশ সরকার যেটা বলেছেন, ব্যাংক গভর্নর, যে আমরা ইনফ্রাস্ট্রাকচার ফান্ড করবো, দ্যাটস দ্য রাইট ওয়ে। উই ক্যান বাই মোর, পুট ইট ইন দ্য ফান্ড, রিইনভেস্ট ইন বাংলাদেশ। কিন্তু আমাদের সেই চ্যানেলটা খুঁজে বের করতে হবে। ক্যান আই হ্যাভ 30 সেকেন্ড? 30 সেকেন্ড, হ্যাঁ, 30 সেকেন্ডের মধ্যে বলছি। সেটা হলো যে এখন যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, আমাদের সবকিছু আলোচনা হচ্ছে, ট্রেন্ডটা হলো যেটুকু ইনভেস্টমেন্ট হচ্ছে, ছোট মাঝারি তারা চেষ্টা করছে, বড়রা আনছে, এটা কিন্তু সব ফরেন ব্যাংকের মাধ্যমে আনছে, মেশিনগুলো আছে। আমাদের দেশে কিন্তু ওভার 60 প্রাইভেট ব্যাংক। যদি তাই থাকে, তাহলে আমি মনে করি আমাদের দেশের কর্মসংস্থানের জন্য আমাদের দেশের এই যে আইডেল ফান্ডগুলো পড়ে থাকবে, একটা দেশের ইন্ডিকেটর হলো কিন্তু বাইরে একটা ইনস্টিটিউশনাল তার স্ট্রেংথ
আমরা 2009-10 সালে যখন রিসেশন হয়েছে বাংলাদেশের ব্যাংকগুলো স্ট্রং ছিল বলে কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পেরেছিলাম, 44% গ্রো করেছিলাম। আমি আপনাকে একটু জটটা দিয়ে দিই, খুব সংক্ষেপে দিয়ে দিচ্ছি আমি। মূল কারণ হচ্ছে, এক নম্বর কারণ, আপনাদেরকে কিন্তু আমরা বঞ্চিত করতে চাচ্ছি না, আপনাদের অ্যাক্সেস টু ফরেন ক্যাপিটাল আমরা রাখতে চাচ্ছি, কারণ কম্পিটিশন ক্রিয়েট করতে হবে ডোমেস্টিক মার্কেটে, আদারওয়াইজ দিস ব্যাংক হ্যাজ বিকাম মনস্টার হয়ে যাবে। They have become lazy. They have not controlled their loan portfolio quality. They only charged it to business people like you. এবং সেটা হয়তো দেওয়া ঠিক না। They should be competitive. They have to bring the interest rate. কিন্তু সরকারের পক্ষ থেকে এই এনএসএস এর সেটা কমিয়ে দিতে পারলে আপনার সিঙ্গেল ডিজিটের আগে আমি একটুখানি আপনার সাথে একটু অ্যাড করে দিই। 10 সেকেন্ড হলো যে ইনভেস্টমেন্ট লোকাল ব্যাংকে করবে, বাট যেমন আমাদের পার্শ্ববর্তী প্রতিযোগী দেশগুলো কি করছে, এনি ইনভেস্টমেন্ট রিফাইন্যান্সিং করছে। রিফাইন্যান্সিং যদি গভর্নমেন্ট করে তাহলে ইন্টারেস্ট রেট কিন্তু 6-7 নেমে আসে, তখন কিন্তু কেউ ফরেন ব্যাংকে কিন্তু যাবে না। আমার দেশের ব্যাংকগুলো কিন্তু স্ট্রং। শেষ কথা মামুন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, শেষ করতে আমি একটু শেষ করিনি এখনো। আরেকটা জিনিস হলো যে আমাদের গ্যাসের দামের ব্যাপারে এটাই ন্যাশনালাইজেশন সাংঘাতিকভাবে প্রয়োজন আছে। বাংলাদেশের গ্যাসের দাম 1/6 অফ দ্য ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ প্রাইস। গ্যাসের ব্যবহার নিয়ে নিশ্চয়ই আমাদের ভাবতে হবে। ব্যবহার নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেটা ঠিকই আছে, আমাদের ব্যবহার খুবই রেস্ট্রিক্ট করতে হবে, এবং শুধুমাত্র যেখানে আমাদের সবচেয়ে বেশি হাইয়েস্ট রিটার্ন, ইনক্লুডিং আমি বলবো আপনাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ওই যেটা ক্যাপটিভ পাওয়ার যে জেনারেশন সব বন্ধ করে দিতে হবে। দে আর ভেরি ইনএফিশিয়েন্ট। আপনাদেরকে ন্যাশনাল গ্রিড থেকে গ্যাস নিতে হবে, ন্যাশনাল ডিস্ট্রিবিউশনটা বিদ্যুৎ দিতে হবে, গ্যাস ইন্ডাস্ট্রিকে দেওয়া যাবে না আগামীতে। সম্ভব যখন আমরা পাওয়ার গ্রিড আমরা শেষ করতে আমি শেষ করে দিচ্ছি। আমাদের আলোচনাটা শুনে মনে হতে পারে যে আমরা চ্যালেঞ্জগুলোকে দেখছি, খারাপ দিকগুলোকে দেখছি। বাংলাদেশ একটা ঐতিহাসিকভাবে একটা সম্ভাবনার দ্বার প্রান্তে এসে গেছে। আমি যদি আমাকে বিশ্বাস করি, যতগুলা ফরেন ইনভেস্টমেন্টের প্ল্যান আমি হ্যান্ডেল করছি এখন, সিমেন্ট হোক, ফার্মাসিউটিক্যাল হোক, সার্ভিস সেক্টর হোক, ইন্স্যুরেন্স হোক, এটা একটা ফ্যান্টাস্টিক জায়গায়। এটাকে আমাকে হ্যান্ডেল উইথ কেয়ার করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ দর্শক আপনাদেরকে সঙ্গে থাকার জন্য। মামুন ভাই শেষ কথাটা যেটা বললে যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ এবং হ্যান্ডেল উইথ কেয়ার, আমরা সেদিকেই যেতে চাই। সবাই ভালো থাকুন, ৭১-এর সাথে থাকুন।